রবিবার সখীচরণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা পেনশনার অ্যাসোসিয়েশনের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। 12 দফা দাবিকে সামনে রেখে সংগঠনের নেতৃত্বরা এদিন আলোচনায় অংশ নেন। তাদের দাবি পূরণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের নেতৃত্ব। দাবিগুলোর মধ্যে অন্যতম বকেয়া 22% মহার্ঘ রিলিফ প্রদান, পুরাতন পেনশন পদ্ধতি চালু, মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম 1000 টাকা করা। এটিপি এর তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পেনশনারগণ যোগ দিয়েছেন। এদিন সংগঠনের নেতৃত্ব এক প্রতিক্রিয়ায় বলেন, রাজ্যে শিক্ষক কর্মচারীরা 1972-এ পেনশন পাচ্ছে, সেখানে সর্বশেষ বেসিকের 50% পেনশন দেওয়া হচ্ছে প্রতি মাসে, সঙ্গে যুক্ত হচ্ছে পে কমিশন এবং মহার্ঘ ভাতার টাকা। কিন্তু 2018 সালে বা পরে যারা চাকরি পেয়েছেন তাদের নির্দিষ্ট কোনো পেনশন নেই। চাকরি অবস্থায় প্রতি মাসে কিছু টাকা জমা রাখা হচ্ছে এবং সরকারও সমপরিমাণ টাকা দিচ্ছে। চাকরি শেষে এই টাকা শেয়ার মার্কেট সহ নানা স্থানে লাগানো হচ্ছে, সেখান থেকে রেগুলেটরি কমিশন পেনশন দিচ্ছে। এই নতুন পেনশন স্কিম বাতিলের দাবি জানিয়েছেন তারা এবং বকেয়া 22% মহার্ঘ রিলিফ প্রদানের দাবি জানায় অল ত্রিপুরা পেনশনার অ্যাসোসিয়েশন। পেনশনার্স অ্যাসোসিয়েশনের আজকে তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। এই সম্মেলনে আমরা প্রধানত রাজ্যের পেনশনার্সদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রধান সমস্যা হচ্ছে পেনশন সিস্টেম। বর্তমানে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা 1972 সনের যে পেনশন রুলস, সেই পেনশন রুলস অনুযায়ী তারা ডিফাইন্ড পেনশন স্কিমে পেনশন পাচ্ছেন। সেখানে একটা নির্দিষ্ট পেনশন থাকে যে যেখানে চাকরি করছেন সেই চাকরি জীবনের তার যে লাস্ট বেসিক পে, সেই লাস্ট বেসিক পের 50% হবে পেনশন, এবং সেইটা টাইম টু টাইম রিভাইজড হয় যখন পে কমিশন বসিয়ে যখন রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতার যখন রিভিশন করা হয় তখন পেনশনও রিভাইজ হয়ে থাকে। এবং তার সঙ্গে থাকে টাইম টু টাইম রাজ্য সরকারি কর্মচারীদের যেভাবে দিয়ে দেওয়া হয় তার সঙ্গে সমপরিমাণ পেনশনারদের দিয়ে দেওয়া হয়। এটাই চলছে। কিন্তু বর্তমানে 1-18 ইংরেজি থেকে 18 ইংরেজির পর থেকে যারা এই রাজ্যে চাকরিতে ঢুকছেন তারা কিন্তু আর সেই পুরনো পেনশন প্রথায় পেনশন পাবেন না। তাদের জন্য চালু হয়েছে নিউ পেনশন স্কিম। সেই নিউ পেনশন স্কিমে নির্দিষ্ট কোনো পেনশন নেই। তারা পেনশন খাতে পেনশন ফান্ডে একটা নির্দিষ্ট অঙ্কের বেতন কেটে নেওয়া হবে, আর সমপরিমাণ টাকা রাজ্য সরকারও দেবে এবং সেইটা পেনশন রেগুলেটরি ফান্ডে জমা পড়বে এবং সেই টাকাটা আফটার রিটায়ারমেন্ট সেই টাকাটাকে বিভিন্নভাবে শেয়ার মার্কেট, সরকারি বন্ড ইত্যাদি খাতে সেটাকে খাটানো হবে এবং এখান থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্ন থেকে কিন্তু পেনশনারদের পেনশন দেওয়া হবে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দেখা গেছে করোনার সময়ে যখন ভারতের জিডিপি মাইনাসে চলে গিয়েছিল তখন পেনশনারদেরও কিন্তু দুর্গতির অন্ত ছিল না। যারা নিউ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত ছিল তারা দেখা গেছে 700-800 টাকা বেশি কারোরই পেনশন খাতে টাকা জমা পড়েনি। আমরা তাই এই নিউ পেনশন স্কিমে বিরোধিতা করছি এবং পুরনো পেনশন প্রথা পুরনো পেনশন প্রথাকে ফিরিয়ে আনার পক্ষে আমরা সওয়াল করছি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নতুন আরেকটি পেনশন স্কিম এনেছেন। সেই নতুন পেনশন স্কিমটার সংক্ষেপ হলো ইউপিএস, ইউনাইটেড পেনশন স্কিম। ওই পেনশন স্কিম আসলে এনপিএস এবং ওপিএস এই দুটোর সংমিশ্রণ। এখানেও শিক্ষক কর্মচারীর বেতন থেকে একটা অংশ তাদের পেনশন ফান্ডে কেটে নেওয়া হবে এবং সরকারও কিছু টাকা জমা করবে, তবে এখানে সরকারি অনুদানটা একটু বেশি থাকবে এবং এখানে একটা ফিক্সড একটা পেনশনের কথা বলা হয়েছে। যেমন ওপিএসে যেমন লাস্ট বেসিক পের 50% পেনশন হয়, ইউপিএসও লাস্ট বেসিক পের 50% পেনশন হবে। কিন্তু তার সঙ্গে যে ডিএ হবে বা ডিআর হবে, সেই ডিআরটা বর্তমানে ওপিএসে যেভাবে ডিআর দেওয়া হয় সেইভাবে ডিআর হবে না। ডিআর কোন পদ্ধতিতে দেওয়া হবে, কোন সূচকে দেওয়া হবে সেটা এখনও স্বীকৃত হয়নি। এবং অন্যান্য যে পেনশনারি বেনিফিটগুলো রয়েছে যেমন গ্র্যাচুইটি রয়েছে, লিভ স্যালারি রয়েছে, কমিউটেশন রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই থাকবে না। লিভ স্যালারি থাকবে না, কমিউটেশন থাকবে না এবং গ্র্যাচুইটিটাও কমে গিয়ে সর্বোচ্চ হবে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার বেশি গ্র্যাচুইটি কোনো অবস্থায় হবে না। আমরা বর্তমানে পেনশন যারা ওল্ড পিএসসি পেনশন স্কিমে যারা পেনশন পাবেন তাদের যে সর্বোচ্চ গ্র্যাচুইটি, সেই সর্বোচ্চ গ্র্যাচুইটি পরিমাণটা হচ্ছে 10 লক্ষ টাকা। তো সেখানে তাহলে দেখা যাচ্ছে যে পেনশনারি বেনিফিটসের দিকেও কিন্তু পেনশনাররা তারা ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে আমাদের রাজ্যে পেনশনারদের 22% ডিআর বাকি রয়ে গেছে। 22% ডিআর বাকি থাকার ফলে ন্যূনতম 1760 টাকা করে পেনশন কম পাচ্ছেন রাজ্যের পেনশনাররা।
আমরা দাবি রাখবো যে অবিলম্বে যাতে রাজ্য সরকার এই 22% ডিআর কর্মচারীদের মিটিয়ে দেন। তাছাড়া পেনশনারদের আরেকটা অসুবিধা হচ্ছে যে পেনশনাররা তো সবাই বয়োবৃদ্ধ, বয়স্ক নাগরিকদের রক্ষা করা, তাদের সুরক্ষা দেওয়া, সেটা কিন্তু একটা সমাজ কল্যাণকামী রাষ্ট্রের আসল কর্তব্য। তো সেই হিসেবে বলতে গেলে যে বয়োজ্যেষ্ঠরা যে বিভিন্ন রকমের অসুখ বিসুখে পীড়িত হন, তার জন্য তাদেরকে একটা প্রোটেকশন দিতে হবে, তার জন্য প্রয়োজন মেডিকেল ইন্স্যুরেন্স। কিন্তু আমাদের রাজ্যে পেনশনারদের জন্য কোনো মেডিকেল ইন্স্যুরেন্সের কোনো প্রভিশন নেই। তাছাড়া যে মেডিকেল ভাতা যেটা দেওয়া হচ্ছে সেটাও অত্যন্ত কম, মাত্র 500 টাকা দেওয়া হয়। বর্তমান যুগে দেখা গেছে ওষুধের দাম এত বেশি বেড়ে গেছে যে কোনো বৃদ্ধ লোকের ঔষধ কিনতে গেলে তার কয়েক হাজার টাকার ওষুধ প্রতি মাসে লাগে, সেখানে মাত্র মেডিকেল ভাতা দেওয়া হচ্ছে 500 টাকা। আমরা সেটাকে বাড়ানোর দাবি করব এবং তার পাশাপাশি আমরা মেডিকেল রিএম্বার্সমেন্টের এবং মেডিকেল ইন্স্যুরেন্সেরও আমরা দাবি করব। প্রধান দাবি এছাড়া পেনশনালয় স্থাপন আসলে যারা সহায় সম্বলহীন পেনশনার, যাদের কেউ নেই, তারা যাতে থাকতে পারে, তাদের জন্য একটা পেনশনার স্থাপনের জন্য আমরা বহুদিনের দাবি ছিল। বর্তমানে একটি মাত্র পেনশনালয় আছে, গোর্খাবস্তিতে একটা পেনশনালয় আছে, কিন্তু সেখানেও চরম অব্যবস্থা। আমরা চাইছি প্রত্যেক সাব ডিভিশনে একটি করে পেনশনালয় তৈরি করা হোক এবং সেখানে যারা সহায় সম্বলহীন পেনশনার তারা রাজনীতি নিরপেক্ষভাবে তাদেরকে সেখানে রাখা হবে এবং সরকার তাদের দায়িত্ব নেবে। এগুলো হলো আমাদের মোটামুটি আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়গুলো। আমাদের একটা জিনিস সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের এই যে এই সংগঠন কিন্তু সম্পূর্ণ রাজনীতি নিরপেক্ষ সংগঠন। আমরা এখানে কোনো রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করব না। একমাত্র রাজনৈতিক আলোচনা কিছুটা আসতে পারে যে রাজ্যের বা দেশের সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিশ্লেষণ করতে গেলে হয়তো বা দু একটা কথা রাজনীতির কথা আসতে পারে, কিন্তু মূলত আমাদের আলোচনা কিন্তু ফোকাস করা হবে পেনশনারদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।